গুড মর্নিং। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য পার্ট ইজ প্রিপোজিশন। ছাত্রছাত্রীরা আজকাল খুব উদ্বিগ্ন হয়ে যায়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্টস তারা বলে যে প্রিপোজিশন ইজ দ্য টাফেস্ট চ্যাপ্টার। বাট প্রিপোজিশনটা সত্যি কথা বলতে গেলে ঠিক টাফেস্ট চ্যাপ্টার নয়, বরং যেটা খুব সহজ বোঝাটা। যদি আমরা যখনই আমরা বোঝাই বা টিচার্সরা বোঝান, তখন এটার দিকে একটু নজর দিলে পরে আমরা এটা বুঝতে পারি। প্রিপোজিশনের সঠিক ব্যাখ্যাটা আমি আমার ফেসবুকে অ্যাক্সেস টু সাকসেসের আমার পার্সোনাল ব্লগটাতে দেওয়া আছে। প্রাথমিক তথ্যটা ওখান থেকে পাওয়া যাবে। And afterwards, just I shall go and have a detailed discussion regarding this preposition. How can you use and how can you be familiar with this preposition? It is exactly whenever just we started teaching, we define it clearly. With the teachers must define it clearly. What is exactly the preposition is? How can we use it? How can we understand it? And where we are to use, how we are to use, what is exactly the preposition. The number of preposition maximally that goes up to 150 perhaps. It may be more a little. But I want to say you more in this regard. So try to understand. মানে প্রিপোজিশনের ব্যাখ্যাটাই যদি বলা যায়, প্রি মানে শব্দের অর্থ পূর্বে এবং পজিশনে শব্দের অর্থ অবস্থান, মানে পূর্বে যদি অবস্থান হয় সেটা। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য ওয়ার্ড এর সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। আমার এই সম্বন্ধে ভালো তথ্য আছে, কিন্তু এগুলো বসে খাটতে হয় প্রচুর। I have to work hard and I had it. So now today I shall discuss about it. তাহলে প্রি অর্থ হচ্ছে পূর্ব এবং পজিশন অর্থ হচ্ছে অবস্থান। কারণ প্রিপোজিশন যাহা নাউন ও প্রোনাউনের পূর্বে বসে এবং অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, দ্যাট ইজ প্রিপোজিশন। তাহলে যেমন বলতে পারি দ্যার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড, মানে দ্যার ইজ এ কাউ মানে এখানে প্রিপোজিশনটা কাউ এবং ফিল্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। ইউ হ্যাভ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। তাহলে এবার আমরা কি বলবো, তাহলে এই প্রিপোজিশনটা কি করে? তাহলে এর আমার শ্রেণী বিন্যাস করতে গেলে আমাকে সবসময় জানতে হবে যে সিম্পল প্রিপোজিশন। তাহলে সাধারণ মানে কতগুলি শব্দ যেগুলো প্রিপোজিশনে বলা যায়, সিম্পল প্রিপোজিশন, যেমন ছোট্ট করে বলে দিয়েছি ইন, অন, বাই, অ্যাট অর উইথ, হতে পারে আপ, ডাউন, এটসেট্রা। আর ডাবল প্রিপোজিশনটা বলে কম্পাউন্ড প্রিপোজিশন, কিছু বইয়ে দেওয়া থাকে, বা যৌগ প্রিপোজিশন বলে। তো আমাদের যদি এই বেশি তথ্যটা নিতে হয়, তাহলে আমাদেরকে যেতে হবে, সবচেয়ে ভালো দেওয়া আছে পরিষ্কারভাবে যদি দেওয়া আছে বলতে পারবো যে সিনেস ফিল্ডে। আর যদিও কেউ বলে থাকে যে আপনার তো শুধু সিনেস ফিল্ড ছাড়া, আমি তো বাংলায় বলে দিচ্ছি যে সিনেস ফিল্ড। অ্যান্ড সেকেন্ডলি আমি বলবো রেনান মার্টিন। আর আরেকটা বলে দেবো বই যেটা আমাদের কমনলি ইউজ হয়, সিবিএসই স্টুডেন্টসরা ব্যবহার করে থাকে এবং এটা আমাদের ভারতবর্ষে সবচেয়ে প্রচারিত আর কে সিনহার বই, অক্সফোর্ড ইউনিভার্সিটি। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তাও এখন বলে তিনি ইউপিতে ডিন কোনো কলেজে। ওনার বই পড়ে অনেক তথ্য পাওয়া যায়, কিন্তু ভাষাটা হিন্দিতে থাকে যাচ্ছে না, হয়তো আমরা লক্ষ্য করতে পারি। তার প্রিপোজিশনের ব্যবহারটাকে আমাদের, যখনই আমরা একটা প্রিপোজিশনকে ব্যবহার করবো তার সঠিক অর্থটা বার করতে। তারপরে কম্পাউন্ড প্রিপোজিশন যেটা বললাম সেটা ডাবল প্রিপোজিশনও বলা যায়। আর ফ্রেজ প্রিপোজিশন খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা দিয়ে আমরা বাক্য তৈরি করার পূর্বে ব্যবহার করতে পারি, তাতে বাক্যটার অর্থটা বা বাক্যের গঠনতন্ত্রটা খুব সুন্দর আকর্ষণীয় হয়। So like this way, we are supposed to have its knowledge. And you see, if you could have been my student, then I must have been made you about preposition in details and simplifying
the part how can you use and where you can use. আর এটার ব্যাপারে আমি বলবো যে you need to follow the dictionary before using it. Go to যেমন ইনকে বার করলাম, প্রিপোজিশন কোথায় কোথায় ব্যবহার করে তার নির্দেশ সেখানে দেওয়া আছে। আপটা কোথায় ব্যবহার করা হয় তার নির্দেশটা সেখানে দেওয়া আছে। টুটা কোথায় ব্যবহার করা হয় সেখানে দেওয়া আছে। তাহলে আজকে আমরা সবসময়ই যদি আমরা বলি গ্রামারের প্রতি ধারণা দেবো, কিন্তু আমাদের বাড়িতে যে ডিকশনারি সেটাকে তো কিন্তু দেখতে হবে। সেটাকে নিয়ে যদি আমরা নাইবা করে থাকি তাহলে আমরা চলবে এটা কোথার থেকে। সো আই নিড টু প্রোভাইড ইউ সাচ নলেজ অ্যাবাউট প্রিপোজিশন। প্রিপোজিশনটা আমাদের এইভাবে করতে হয়। আর ফ্রেজ প্রিপোজিশনের খুব বেশি ব্যবহার আছে। আর তারপরে আর একটা বলা যাবে পার্টিসিপিয়াল প্রিপোজিশন, যেটা আমরা পার্টিসিপাল বলি। প্রেজেন্ট পার্টিসিপাল যেটাকে ইউজ করি সেটা সামটাইমস ইট ইজ ইউজড অ্যাজ পার্টিসিপিয়াল প্রিপোজিশন। মানে I saw the, মানে আমি একটা উদাহরণ, I saw the people walking. I saw the people walking. তাহলে এখানে কি হচ্ছে, দিস প্রিপোজিশনটা কি করে, মানে এখানে যেটা বলছে মানে ওয়াকিং, আই স দ্য পিপল ওয়াকিং, আই স দ্য পিপল, আই স দ্য পিপল, আই স দ্য পিপল, একটা অবজেক্ট ওয়াকিং। এখানে আবার কি করছে না অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। আবার সম্পর্কটা তো মানে ওয়াকিং পাস্ট মানে পিছন দিয়ে, তার পিছন দিয়ে, তাহলে ওয়াকিং হাঁটছে, পার্টিসিপিয়াল প্রিপোজিশন ওয়াকিং, past him, past of preposition আসছে। তাহলে এখানে ওয়াকিংটা কি অ্যাক্ট করছে, ইট ইজ কল্ড দ্য পার্টিসিপিয়াল প্রিপোজিশন। Exactly, we cannot define it properly, perfectly, providing you the example so that it becomes onwards and afterwards a complicated parts of speech, but exactly it is not. এই প্রিপোজিশন সম্বন্ধে আমি গভীর তথ্যতে চলে যাবো। ইউ ডোন্ট মানে জাস্ট ট্রাই টু ফলো মাই অ্যাক্সেস টু সাকসেসের কিছু অংশটা দেওয়া আছে ওর পার্সোনাল ব্লগে, সেখান থেকে এটা জানতে পারা যাবে। অ্যান্ড আই এম জাস্ট গোয়িং টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ডিটেলস অ্যাবাউট দ্য প্রিপোজিশন। And not only just preposition, I'm going to discuss about in details how can you have a whole. তবে একটা কথাই বলবো, টেক্সটের মধ্যেই গ্রামার আছে। আমরা সেপারেটলি গ্রামার পড়তে গেলে একমাত্র টিচার্সদের উপর নির্ভর করাটাই ভালো। পেডাগোজিক্যাল কনসেপ্ট থাকলে এবার খুব সংক্ষিপ্তভাবে বোঝা যাবে। আর বইয়ে পড়তে গেলে অনেক নানা রকমের উদাহরণ দিয়ে পরে একটা পাজলনেস চলে আসে, মানে ছাত্রছাত্রীরা বুঝতে একটু অসুবিধা বোধ করে। সেই জন্য শিক্ষকতার মানটা এখানেই বেশি থাকে। যারা পেডাগগ হয়ে থাকে, যারা ইংরেজি ব্যবহার করতে করতে অনেক দূর চলে যান, তারা সম্পূর্ণ তথ্যটা পেয়ে যায়, যেটা বই না পড়ে আরও ভালো তথ্য পাওয়া যায়। এবং পরবর্তীকালে যখন মানে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে, তখন বই পড়লে আরও বেশি তথ্যটা পরিষ্কারভাবে পাওয়া যাবে। আজকে এই ব্যাপারটা নিয়ে আমি অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমি তো দূরত্বটা অনেক সবটাই তো মানে ওরাল অ্যান্ড আওরালে তো দেওয়া যায় না, এর জন্য তো সময় দরকার হয়ে থাকে। আমার কাছে ইউজুয়ালি যে স্টুডেন্ট আমি যাকে পড়াতাম, এখন পড়ানোটা কমিয়ে দিয়েছি, এই জন্য আমি আগ্রহী ছাত্রছাত্রীদের ভালোবাসি, যারা 6 মাস থেকে 7 মাসের মধ্যে জিনিসটাকে দখল আনতে পারবে। কিন্তু সেই সময়টা একটা মানে অ্যাটেনশন দিলে পরে এই জিনিসটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। আমাদের পড়ানোর পদ্ধতির মধ্যে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে প্রিপোজিশনটা বোঝানো যায়। প্রিপোজিশন মিনস তাহলে আমাকে হচ্ছে নাউন প্রোনাউনের পূর্বোক্ত শব্দগুলির সঙ্গে শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেখে প্রিপোজিশন। এই জিনিসটা বুঝতে তো এমন কিছুই অবস্থা হবে না। আর কম্পাউন্ড প্রিপোজিশনের মধ্যে একটা জটিলতা থেকে থাকতে পারে, যেমন অ্যাবাউট যদি বলা যাবে অন বাই আউট, অ্যান্ড বিলো বাই ইলো। আবার অনেক সময় দেখা যাবে ডিসগাইজ প্রিপোজিশন আছে, যেগুলো অনেক সময় দেখা যাবে ডিসগাইজও বলা যেতে পারে, বা প্রিপোজিশন বলতে পারে, যেমন দেন অ্যান্ড বাট। এটা কি হয় না, প্রিপোজিশন হতে পারে, আবার সমসমতে আবার সংযুক্ত করে। দ্যাট মিন ইজ ওয়ান সেন্স ইট ইজ ইউজড অ্যাজ কনজাংশন, সামটাইমস ইউজড অ্যাজ প্রিপোজিশন। আলটিমেটলি একটা কথাই এখান থেকে উঠে আসছে যে একটা শব্দের কিন্তু একটা অর্থ হয় না, যেটা আমি বারবার বলে আসছি। প্রথমে থেকে পড়তে গেলে একটা স্ট্যান্ডার্ড ডিকশনারি রাখতেই হবে। স্ট্যান্ডার্ড ডিকশনারি থেকে আমরা অনেক ডেফিনেশন ক্লিয়ার পাই। ইংরেজি পড়তে গেলে শুধু গ্রামার বইয়ের উপর নির্ভর করলে হবে না। আমার মনে হয় খুব ভালো হয় এই দুটোর সমন্বয় এবং শিক্ষকদের কথা শুনে সেটা করতে হবে। প্রিপোজিশনটা আমার হিসেবে আমি বলবো সবচেয়ে
সহজ একটা সাবজেক্ট দ্যাট ক্যান বি আন্ডারস্টুড ক্লিয়ার। এরপর আমি ক্লাস দেবো, বোর্ডে লিখবো যখন, তখন এটা ডিটেলসটা ক্লিয়ার হবে। আজকে আমি এখানে এইটুকু করেই ছাড়তে বাধ্য হলাম সময় অভাবে, নাহলে আমি আরও এগোতে পারতাম। বাট I cordially ask you to wait for the next uploadings, and this means this মানে এই যেটা আমি আলোচনা করলাম সেটা আপলোড করে দিচ্ছি, এবং পরবর্তী আরও আপলোডিংটা আরও বেশি ক্লিয়ারলি বা পরিষ্কারভাবে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড একটা কথা, আমি কিন্তু অর্ধেক ইংরেজি বলতে চাইবো এবং অর্ধেক বাংলা বলতে চাইবো, এবং যেটাই বাংলা বলবো সেটাই ইংরেজি বলবো, যেটা বাংলা ইংরেজি বলবো সেটাই বাংলা। তাতে কী হবে না, ওতপ্রোতভাবে আমরা মানে কী বলবো, মানে আমরা কী হয় না, সাবজেক্টের সঙ্গে ফ্যামিলিয়ার হতে পারবো। সেই ফ্যামিলিয়ারিটিটা আমাদের সবচেয়ে প্রয়োজনীয়। ইংরেজিতে কিছু বুঝতে হয়, পড়ে পড়ে ভেঙে ভেঙে পড়তে হয়। আমরা একসাথে পড়ে যাই, এখানে আমাদের ভুলটা হয়ে যায়। সেখান জন্য আমি সবাইকে বলবো, ইংরেজি পড়ার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী পড়তে শিখলে পরে আমরা একটা সেন্টেন্সকে সম্পূর্ণরূপে একসাথে পড়লে অর্থটা উদাহরণে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে পড়তে পড়তে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস, নাউন ইন অ্যাপ্রোপোজিশন, পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, যেগুলো মানে কি বলা হয় সাবজেক্টিভ অ্যাডজাংস অ্যান্ড প্রেডিকেটিভ অ্যাডজাংসকে যদি পড়তে পারি বা বুঝতে পারি, বাক্য গঠনটা সহজ হয়ে যাবে। আর সিনট্যাক্সের মাধ্যম দিয়ে, সিনট্যাক্স মানে বাক্যের বিশ্লেষণের মাধ্যম দিয়ে আমরা যদি শেখাই তাহলে আরও বেশি সহজ হবে। যখনই আমরা টেক্সট পড়ি, টেক্সটের একটা বাক্যকে নিয়ে পরে সেটা মানে ডিটেলসে মানে বিশ্লেষণ করা যায়, খুব সহজভাবে ইংরেজিতে দখল করতে। অ্যান্ড আই হ্যাভ ফলোড অ্যান্ড আই টিচ ইউজুয়ালি মাই স্টুডেন্টস লাইক দিস ওয়ে, মানে ম্যাক্সিমালি it becomes what is called feasible for 11 and 12 or the 8, 9 and 10 students, and within 4 years or within 2 years it can be, when a student can have a stronghold at English within 2 years maximally. Only 11 and 12 and 10টাতে তো কিছু জ্ঞান থেকেই থাকে, 9ও কিছু জ্ঞান থেকে থাকে। পরবর্তী পিউরিফাই মানে ওই সঠিক পদ্ধতিটা প্রয়োগের মাধ্যম দিয়ে ইংরেজিতে দখল, মানে কি বলবো, মানে আনএক্সপেক্টেড দখলটা তবে পড়তে হবে, শুনতে হবে, ব্যবহার করতে হবে, লিখতে হবে। এইগুলো সব তো অ্যাক্টিভিটির পার্ট, এগুলোকে অবজ্ঞা করলে তো হবে না, মুখস্থ করে গেলে তো হবে না। ইংরেজিটা কোনোদিন মুখস্থ করার একটা ভাষা নয়। এই ভাষাটা যেমন আমরা বাংলা ভাষাটাকে ব্যবহারের মাধ্যম দিয়ে আমরা ফ্যামিলিয়ার হতে পারি, সো লাইক দিস ওয়ে ইট ক্যান বি, অ্যান্ড সিমিলারলি উই ক্যান অ্যাচিভ this knowledge. I think it will be made easy, and if you once try to follow and go into the deep depth of this preposition and the parts of speech, and whenever just you will be able, then you can find this language is really so interesting and is এবং এর জন্য এর ইম্প্যাক্ট হবে আনএক্সপেক্টেড ডেভেলপমেন্ট নিজের মধ্যে দেখা যাবে। তো এর বেশি কিছু বলতে পারি না, এর বিষয়ে কী বা দেবো, দেবার থাকলে যদি কারোর প্রয়োজন হয় থাকে, জাস্ট মেসেজ মি অর এদার কাম টু মি, জাস্ট প্রোভাইড হোয়াট এভার দ্য প্রিন্টিং, যেগুলো আমি লিখে থাকি, প্রিন্টিং করে থাকি কিছু কিছু, সেই অংশগুলো পাওয়া যায়, কিন্তু আমরা ছাত্রছাত্রীদের দিয়ে থাকি। তবে এগুলো নিয়ে আবার ওর সঙ্গে আবার ইনোভেট করে নিজেকে কিছু লাগাতে হবে, তাহলে কি হবে না, আমি সবটাই ক্লিয়ার করে দিই, কিন্তু তার সঙ্গে নিজের ক্রিয়েশনটাকে যদি অ্যাড করতে পারা যায় তাহলে ভাষাটাতে দখল সহজেই এসে থাকে। I hope you must understand me, and I hope you must accept such suggestion, and ইংরেজি পড়ার পদ্ধতিটাকে একটু পরিবর্তন করতে পারলে আমরা টেক্সটটাতেই সম্পূর্ণ দখল পেতে পারবো। লেখাটাও বেড়ে যাবে, শোনাটাও বেড়ে যাবে, বলাটাও বেড়ে যাবে, ব্যবহার করতে পারা যাবে সহজে এই পদ্ধতির মাধ্যম দিয়ে। আজকে আমি এখানটাতে আমি শেষ করব, পরবর্তী হাইলাইটিং সেমিসে আপলোডিংয়ে পরিষ্কার দিয়ে দেবো। ওকে, সো রাইট, হ্যাভ এ নাইস ডে।